গুড মর্নিং সবাইকে। আজকে আমরা আগের দিনে করেছিলাম জিওগ্রাফি, সেই জন্য আজকে স্বভাবতই হিস্ট্রি এবং পলিটির একটা একটা করে চ্যাপ্টার কভার করব, একটা পোর্শন কভার করব। হিস্ট্রিতে আজকে আমরা করছি জৈনিজম এবং বুদ্ধিজমটা নেক্সট ক্লাসে করবো, কারণ একদিনে ওটা হয়ে যাবে, বার্ডেন হয়ে যাবে। এবং পলিটিতে করব ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, মানে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, preamble here, historical background, making of the constitution, feature of the constitution, তারপরেই preamble। আগের দিন preamble কমপ্লিট করেছি, আপনারা ইউটিউবের প্লেলিস্টটা চেক করে নেবেন যারা আগের ক্লাসগুলো মিস করেছেন। প্রিয়াম্বেলের নেক্সট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ওই চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব। এবার ওখানে শুরু করার আগে একটা কথা বলে দিই, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি চ্যাপ্টারটা কম্পেয়ার টু ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস মিনস এবং প্রিলিমসে কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন আসে, বাট এসএসসি সিজিএল বা রেল ব্যাংক এইসব পরীক্ষায় কিন্তু কম্পারেটিভলি কম আসে। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি চ্যাপ্টারটার ইম্পর্টেন্স রাদার দ্যান ডাব্লিউবিসিএস অন্যান্য এক্সামের ক্ষেত্রে একটু কম, মানে নাম্বার অফ কোয়েশ্চেন্স অনেক কম দেখা যায়। ঠিক আছে, যদি প্রিভিয়াস ইয়ার কম্পেয়ার করে দেখেন তাহলে রেল এবং ব্যাংকের ক্ষেত্রে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি কোয়েশ্চেন নাম্বার কম। তো সেই জন্য আমরা বিসিএস এর পার্সপেক্টিভ থেকেই কিন্তু আজকে পলিটি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি চ্যাপ্টারটা কভার করব, না হলে নেক্সট চ্যাপ্টারে বেসটা খুঁজে পাওয়া যাবে। তো স্টার্ট করছি জৈনিজম দিয়ে ফার্স্টে। ফার্স্টেই একটু জৈনিজম বা জৈন ধর্ম সম্বন্ধে কিছু কথা বলছি। সেটা হচ্ছে দুটো টাইম লাইন এখানে মেনশন করা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 1500 থেকে 1000 বিসি, এই একটা ডেট। আরেকটা হচ্ছে 1000 থেকে 600 বিসি। এই দুটো ডেট কেন ইম্পর্টেন্ট? কারণ এই ডেটে বৈদিক যুগ স্টার্ট হয়েছিল। এই ডেটে আর্লি বেদিক পিরিয়ড হিসেবে নোটিফাই করা হয়। আমরা আগের ক্লাসে যেটা পড়েছি আর্লি বেদিক পিরিয়ড। আর্লি বেদিক পিরিয়ড মানে তখন আরিয়ান সিভিলাইজেশন একটা 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 নতুন একটা কি বলবো, মানে যা স্টার্ট হয় এবং অত কমপ্লেক্স ফরমেশন নেয় না। হিন্দু ধর্মের জাস্ট সূচনা এই সময় হয়। সনাতন ধর্ম হিন্দু ধর্মের সূচনা 1500 বিসি থেকে 1000 বিসির মধ্যে হয়, এবং তখন কিন্তু হিন্দু ধর্ম এত কমপ্লেক্স হয় না। যেমন কাস্ট সিস্টেমও কমপ্লেক্স হয় না। কাস্ট সিস্টেম কি ছিল এই সময়, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে কেন জৈনিজমের অরিজিনেশনটা হলো, সেইটা বোঝাতে গিয়ে আমাদের এটা বলতে হবে। সেটা হচ্ছে 1500 থেকে 1000 বিসি হিন্দু ধর্ম কিন্তু এত জটিল ছিল না। কি ছিল? সিম্পল নেচার ওয়ার্শিপ ছিল, প্রকৃতির পুজো ছিল, সেখানে যজ্ঞ বা স্ট্রিক্ট হিন্দুইজমের যে খারাপ দিকগুলো সেইগুলো ছিল না। খুব একটা মিলেমিশে সবাই থাকতো সেখানে। ডিভিশন অত বেশি ছিল না, কাজ ডিভিশন ছিল, কিন্তু কাজ ডিভিশন কিসের বেসিসে ছিল? প্রফেশনের বেসিসে। যে যে প্রফেশনটা গ্রহণ করবে তাকে সেই কাজটাই ফেলা হবে। হেরিডিটারি বা বংশ পরম্পরায় যে যেই ঘরে জন্মাচ্ছে সেই সেই কাজটা হবে। এই স্ট্রিক্টনেসটা এই 1500 থেকে 1000 বিসিতে ছিল না। Early Vedic period was much more simpler when we compare it to the system of caste. কিন্তু 1000 থেকে 600 বিসি যখন ডেটটা পিছোচ্ছে তখন কিন্তু লেটার ভেদিক পিরিয়ড শুরু হয়ে গেছে। লেটার ভেদিক পিরিয়ড, এবং লেটার ভেদিক পিরিয়ডে কি হলো, কাস্ট সিস্টেম অনেক স্ট্রিক্ট হয়ে গেল, এবং তখন বড় বড় সাম্রাজ্য হয়ে গেল। কেন না আয়রনের আবিষ্কার হয়েছিল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছিল। আর্লি বেদিক পিরিয়ড এবং লেটার বেদিক পিরিয়ডের যে পার্থক্যগুলো তার একটা মূল কারণ হচ্ছে আয়রন বা লোহা নামক যে বস্তুটা আছে তার আবিষ্কার হওয়াটা। লোহা আবিষ্কার হয় কি হয়েছিল, সোসাইটি আরো বেশি ডেভেলপ করলো এবং আরো বেশি কমপ্লেক্স হলো। তাতে কি হলো, হিন্দু ধর্ম আরো জটিলতা বাড়লো, হিন্দু ধর্মের কমপ্লেক্সিটি আরো বাড়লো। যে আয়রন আবিষ্কার হওয়ায় বড় বড় সাম্রাজ্য তৈরি হলো। তখন কি হলো, পাঞ্জাব থেকে মধ্যদেশ বা ইউপি বিহার এই সাইডটায়, ইউপি উত্তরাখণ্ড বিহার এই সাইডটায় চলে এলো আরিয়ানসরা। পাঞ্জাব সাইড থেকে এই সাইডটা মাইগ্রেট করলো, কেন আয়রন আবিষ্কার হয়ে গেছে। তখন বড় বড় সাম্রাজ্য তৈরি হলো। ঠিক আছে, 16 মহাজনপদের নাম আমরা শুনেছি, এই সময়টা তৈরি হতে লাগলো। এর ফলে কি হলো, হিন্দুইজম স্ট্রাকচারটা খুব কমপ্লেক্স হয়ে গেল। হিন্দুইজমের স্ট্রাকচার ভীষণ কমপ্লেক্স হয়, যাগযজ্ঞ, কাস্টিজমের কমপ্লেক্সিটি, সেখান থেকে অনেকগুলো সোশ্যাল ইভেল দেখা গেল। উইমেনদের পজিশন ডিগ্রেড হয়ে গেল,
এবং সমাজে অনেক খারাপ কিছু মানে একটা খারাপ দিকে টার্ন নিল। একটা ধর্মের একটা ভালো দিক থাকে তো, কিন্তু সেই ধর্মের ভালো দিকটা পেরিয়ে সেটা একটা মানে অনেক ইভেলস, অনেক অনেক খারাপ জিনিস তৈরি হতে থাকলো, যেটা কিনা কাঙ্ক্ষিত নয় হিন্দুইজমের মতো একটা ধর্মে। কিন্তু সেটা কেন হলো? কারণ যেহেতু হিন্দুইজমের সাইজ বাড়ছে এবং কমপ্লেক্সিটি বাড়ছে, সেগুলো সেগুলো এড়ানো গেল না। সেই খারাপ দিকগুলো তখন হিন্দু ধর্মের খারাপ দিকগুলো আমরা দেখতে পেলাম, যেটা কিনা আজকের দিনেও কিন্তু প্রিভেলেন্ট। হ্যাঁ, তারপরেই কি হলো, এই খারাপ দিকগুলোর প্রতিবাদ করার জন্য, এই খারাপ দিকগুলোর প্রতিবাদ করার জন্য কিন্তু একটা জিনিস আবিষ্কার হলো, সেটা হচ্ছে জৈনিজম বা জৈন ধর্ম। জৈন ধর্ম আবিষ্কার হলোই হিন্দু ধর্মের খারাপ সাইডটাকে ঢাকার জন্য। মানে কি, এই যে যাগযজ্ঞ করা, এত কমপ্লেক্সিটি, ঠিক আছে, এমন একটা ভাষায় বেদ লেখা হয়েছিল যেটা কেউ বুঝবে না, কি না সংস্কৃত ভাষা, এই জিনিসগুলোকে মাসের কাছে পৌঁছানো গেল না, সাধারণ মানুষ কিন্তু সেটা থেকে ক্ষতিগ্রস্ত হলো। সাধারণ মানুষ কিন্তু বেদ একটা দুর্ভেদ্য দুর্গ হয়ে গেল, তারা যে নিয়মটাকে মানছে সেই নিয়মটাকে জানছে না। তার ফলেই কিন্তু জৈন ধর্মের সৃষ্টি হলো। এবং এটা মোস্টলি পপুলার হয়েছে কার সময়? 24th তীর্থাঙ্কর আছে। তীর্থাঙ্কর মানে কি? তীর্থাঙ্কর মানে হচ্ছে জৈন গুরু, যারা আর কি জৈনিজমের প্রচারটা করেছিল। এবং এরকম 24 জন তীর্থাঙ্কর আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যিনি, সেটা হচ্ছে এই যে লাস্টের যিনি, বর্ধমান মহাবীর। ঠিক আছে, নামটা আমরা পরে পড়বো। মানে মহাবীর, বর্ধমান মহাবীরের নামটাই আমরা বেশি দেখতে পাই। উনি 24তম তীর্থঙ্কর ছিলেন। উনি জৈনিজমকে একটা আলাদা মাত্রায় নিয়ে যায়। সেটা কত সাল থেকে হয়? মোটামুটি 600 বিসির পর থেকে। 600 বিসি, কোনো কোনো বইতে 600 বিসি দেওয়া আছে, কোনো কোনো বইতে 800 বিসি দেওয়া আছে। তো এটা কন্ট্রোভার্সিয়াল, এটা হিস্টোরিয়ানদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল, সেজন্য আমরাও এটার কোনো সলিউশন দিতে পারবো না জৈনিজম কবে থেকে এক্স্যাক্টলি শুরু হয়েছে। নয় 600 নয় 800, এবং শুরুটা অনেক আগে থেকেই হয়েছে, কারণ 24 জন তীর্থঙ্কর আমরা দেখতে পাচ্ছি। ওই জন্য আমরা এই ডেটটাকে ধরবো পপুলারাইজেশনের দিক থেকে, কবে থেকে জৈন ধর্ম পপুলার হয়েছে। সেটা হচ্ছে 800 বা 600 বিসি, এনিওয়ান, সেটা বিভিন্ন বইতে ভ্যারি করে। তো যাই হোক, এবার 24 জন তীর্থঙ্কর, তার মধ্যে আমাদের 24টা নাম মনে রাখার কোনো দরকার নেই, পরীক্ষায় আসে না। কোনো কোনো বইতে লিস্ট দেওয়া থাকবে, যেমন কৃষ্ণারেড্ডি, এইসব বইতে লিস্ট দেওয়া থাকবে। যারা অপশনাল হিস্ট্রি, তাদের ব্যাপারটা আলাদা। আমি নর্মাল জেনারেল স্টাডিজ এর দিক থেকে বলছি, 24টা নাম কখনো আসে না পরীক্ষা। আমাদের যে নামগুলো মনে রাখতে হবে, 1 নম্বর হচ্ছে ঋষভনাথ, বা ঋষভ দেবও বলে কেউ কেউ। ঋষভনাথ, তার এমব্লেমটা, এবার হ্যাঁ, এবার প্রত্যেকটা তীর্থঙ্করের একটা করে এমব্লেম ছিল। ঋষভনাথ ছিল হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর, প্রথম তীর্থঙ্কর যিনি জৈন ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন, উনি হচ্ছে ঋষভনাথ। এমব্লেম, তার এমব্লেম কি? বুল। ঋষভনাথের এমব্লেম বুল। এগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এবং আমাদের যেগুলো দরকার, 1 নম্বরটা, 23 নম্বরটা এবং 24 নম্বরটা, এই তিনটে র্যাঙ্ক জানলেই হয়ে যাবে। তিনটে গুরু, ধর্মগুরুর নাম জানলেই হয়ে যাবে। 23rd এর নাম কি? পার্শ্বনাথ। ঠিক আছে, তীর্থঙ্কর পার্শ্বনাথ। পার্শ্বনাথের সিম্বল কি? স্নেক বা সাপ। একজনের ফার্স্ট ওয়ানের সিম্বল হচ্ছে বুল, সেকেন্ড জনের সিম্বল হচ্ছে স্নেক, এবং লাস্ট 24th অ্যান্ড দ্য লাস্ট তীর্থঙ্কর নাম কি ছিল? বর্ধমান মহাবীর। ইনি হচ্ছে সব থেকে পপুলার, যিনি এই জৈনিজমকে পপুলারাইজ করেছিলেন। ওনার এমব্লেম কি ছিল? লায়ন। তার মানে প্রথম জনের এমব্লেম ছিল বুল, 23rd জনের এমব্লেম ছিল স্নেক, এবং লাস্ট যিনি, তার এমব্লেম ছিল লায়ন। তিনটে এমব্লেম এবং তাদের নাম, এগুলো ইম্পর্টেন্ট ফার্স্টে, চ্যাপ্টারের শুরুতে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, 23rd যিনি ছিলেন, তার মানে পার্শ্বনাথ, ওনার মেইন টিচিংস কি কি ছিল, উনি কি কি বলেছিলেন? একটা হচ্ছে নন ইনজিওরি, একটা হচ্ছে নন লাইং, একটা হচ্ছে নন স্টিলিং, একটা হচ্ছে নন পজেশন। মানে কি, কাউকে ইনজিওর করা যাবে না, মানে কাউকে হার্ট করা যাবে না, কারোর উপর অস্ত্রোপচার করা, কাউকে ভায়োলেন্স ক্রিয়েট করা যাবে না ইন আদার ওয়ে, মিথ্যে কথা বলা যাবে না, চুরি করা যাবে না, এবং কোনো পজিশন রাখা যাবে না। মানে আমিত্বটা ছেড়ে দিতে হবে। আমাদের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে আমিত্বটা আছে, এটা আমার ফোন, এটা আমার বই, এটা আমার এই, সেই জিনিসগুলো রাখা যাবে না। পজিশন রাখা যাবে না, নন পজিশন হতে হবে। নন পজিশন হলে তবেই সমাজে ইকুয়ালিটি স্থাপন হবে। এটা পার্শ্বনাথ মনে করতেন, তীর্থঙ্কর পার্শ্বনাথ মনে করতেন। এই চারটে জিনিস, নন ইনজিওরি, নন লাইং, নন স্টিলিং এবং নন পজিশন, এগুলো সবই কিন্তু পার্শ্বনাথের আবিষ্কার। এই চারটে জিনিস উনি আবিষ্কার করেছেন। তো স্লাইডটা আরেকবার দেখে নিন। There were
24 তীর্থঙ্কর। ও আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবাই ক্ষত্রিয় ছিল, ঠিক আছে। 24 জনই ক্ষত্রিয় ছিল। তার মানে কি, হিন্দু ধর্মের প্রতিবাদ করতে কারা উঠে এসেছিল সবার আগে এই জৈনিজমের মাধ্যমে? তারা হচ্ছে ক্ষত্রিয় কাজ থেকে। অরিজিনালি সবাই তো হিন্দু, সেখান থেকে তারা হিন্দু ধর্মের প্রতি অতিষ্ঠ হয়ে আস্তে আস্তে ধর্মান্তরিত হচ্ছে। এবং দিস ওয়াজ আ ফার্স্ট প্রসেস। জৈনিজম কেম, ইট ওয়াজ দ্য আর্লিয়েস্ট। এবং তারা কোথা থেকে এসেছিল? ক্ষত্রিয় থেকে মেনলি। অরিজিনালি তারা সবাই ক্ষত্রিয়। 24 জন তীর্থঙ্কর, 24 জনই ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিল। ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়াজ ঋষভদেব, ঋষভনাথ, ঋষভদেবও বলে কখনো কখনো কোনো কোনো বইতে। এমব্লেম হচ্ছে বুল। 23rd তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, এমব্লেম হচ্ছে স্নেক। এবার কি বলছে? ওয়াজ দ্য সান অফ কিং আশ্বাসেন অফ বানারস। আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিসিএস এ অনেকবার কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে পার্শ্বনাথ মানে 23rd তীর্থঙ্কর যিনি ছিলেন, তার জন্ম কোথায় হয়েছিল? 24তম যিনি, তার তো অনেক ডিটেলস পড়বোই আমরা এরপরে, সেটা তো পড়বোই, সেটা আলাদা। কিন্তু 23rd পার্শ্বনাথের জন্মটা কোথায় হয়েছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেনারস। হ্যাঁ, বারাণসী বা বেনারস, বেনারসে উনি জন্মেছিলেন। ওনার বাবার নাম কি ছিল? আশফাসিন, ঠিক আছে, নামটা মনে রাখতে পারলে ভালো, বাট এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, পার্শ্বনাথের জন্মটা কোথায় হয়েছিল, জন্মস্থান সেটা হচ্ছে বানারস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওনার নাম ছিল পার্শ্বনাথ, ওনার এমব্লেম স্নেক, ওনার জন্ম বানারস, এই তিনটে মনে রাখতে হবে। ওনার মেন বক্তব্য কি ছিল? নন ইনজুরি, নন লাইং, নন স্টিলিং, নন পজেশন। এবং 24 এবং লাস্ট তীর্থঙ্করের নাম হচ্ছে বর্ধমান মহাবীর, তার এমব্লেম হচ্ছে লায়ন। এই স্লাইডের মোটামুটি সব কি ক্লিয়ার? এবার একটু বলুন। মালদা, আসানসোল, বাঁকুড়া, কোনো ডাউট আছে? আচ্ছা, ডাউট আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। এমব্লেম, হ্যাঁ, বুল, স্নেক, লায়ন। এগুলো এগুলো কি হতো, যেগুলো মাত্র কি ওদের সিম্বলকে ব্যবহার করার জন্য ওনাদের সমাজ থাকতো? হ্যাঁ, না ওনার সাথে সার থাকতো না, মানে এটা হচ্ছে ওদের ধর্মের একটা করে পতাকা থাকতো, মানে সে আমাদের যেরকম এক একটা পলিটিক্যাল পার্টির এক একটা সিম্বল থাকে, একটা পদ্ম ফুল, একটা জোড়া ফুল, ওই রকম আর কি। মানে একটা জাইনিজম, মানে ওরা একটা একটা বিপরীত সিস্টেম তৈরি করে। ব্যাপারটা একটু বুঝুন, এখানে একটু কনসেপ্টের ব্যাপার আছে। আমরা ধরুন জৈন ধর্ম সৃষ্টি করলাম, আমরা হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করছি। যারা জৈন ধর্ম সৃষ্টি করলো তারা হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করতো। এবার যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে একটা তো পতাকা ইম্পর্টেন্ট, একটা সিম্বল ইম্পর্টেন্ট, যে আমরা এই সিম্বলে আমরা একটা জিনিসের বিরোধিতা বিরোধিতা করছি। তো একটা বিরোধী শক্তি হিসেবে কিন্তু এটা প্রথমেই কিন্তু ধর্ম হিসেবে এস্টাবলিশ হচ্ছে অনেক স্ট্রাগলের পর। শুরুতে একটা বিরোধী শক্তি হিসেবে এস্টাবলিশ হয়েছিল, তো একটা বিরোধী শক্তির কিন্তু একটা সিম্বল লাগে, জাস্ট লাইক আ পলিটিক্যাল পার্টি, ঠিক আছে। সেই জন্য প্রত্যেকটা গুরুর একটা করে সিম্বল ছিল। 24 জনেরই এক একটা সিম্বল ছিল। এখানে আমরা তিনজনকে নিয়ে ডিল করছি বলে তিনজনের সিম্বলটাই বলবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা বলে দিই, সেটা হচ্ছে এর মধ্যে একজন মহিলা ছিলেন, ঠিক আছে। 24 জন তীর্থঙ্করের মধ্যে একজন তীর্থঙ্কর ছিলেন, তিনি মহিলা ছিলেন। ওনার নাম কি? মোস্ট প্রবাবলি 19th তীর্থঙ্কর, ঠিক আছে। একটু কত তমটা আমার ঠিক খেয়াল পড়ছে না। 19th তীর্থঙ্কর, ওনার নাম হচ্ছে মল্লিনা, ঠিক আছে। উনি কিন্তু মাল্লিনাথ ওয়াজ এ হুমান, ঠিক আছে। তার সিম্বলটা বোধহয় ওয়াটার নাই জাতীয় জল বা কিছু একটা ছিল। হ্যাঁ, মাল্লিনাথ 19 তীর্থঙ্কর, শি ওয়াজ এ হুমান, ঠিক আছে। এটা কিন্তু তখনকার দিনে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ছিল। মানে কি, হিন্দু ধর্ম, ধর্মের মধ্যে ট্র্যাডিশনের মধ্যে মহিলাদেরকে জায়গা দিত না কোনোদিনই, এবং সেই জন্যই এবং লেটার বেদিকে যে মহিলাদের স্টেটাস অনেক নেমে যায়, এবং সেটার প্রতিবাদে জৈন ধর্ম কিন্তু একজন তীর্থঙ্করও সৃষ্টি হয়। মানে ও কিভাবে হতো আমি জানি না, সেই তীর্থঙ্কর কিন্তু মহিলাও ছিল। মানে ওনারা ওনাদের উদারতাটা প্রকাশ করছিল যে আমরা হিন্দুত্বের বিরোধিতা করছি এই এই দিকগুলো দিয়ে, এই সাইডগুলো দিয়ে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সংস্কৃত যেহেতু খুব কঠিন একটা ভাষা ছিল, হিন্দুরা সবাই বুঝতো না, সাধারণ মানুষরা, হিন্দুরা শুধু খালি বেদাজ্ঞ যারা তারা বুঝতো, সেজন্য মানুষ কানেক্ট করতে পারতো না। মানুষ কোন নিয়মকে মানছে তারা কানেক্ট করতে পারতো না, সেটা একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমের সলিউশন জৈন ধর্মের কাছে কি ছিল? তারা প্রাকৃত প্রাকৃত ভাষার প্রচলন করে, তারা প্রাকৃত ভাষা খুবই সহজ একটা ভাষা, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে, প্রাকৃত ভাষার প্রচলন করে তারা সংস্কৃতর বিরোধিতা করেছে, ঠিক আছে। এবং আপনার প্রশ্নের উত্তর যেটা, যে সিম্বল গুলো লাগতো একটা বিরোধী শক্তি হিসেবে, তখন ওনারা এসে ওনাদের আইডিয়াটা প্রচার করতো।
মানে কি জৈনিজম এক্স্যাক্টলি কি বলছে, মানুষকে কি তারা দিতে পারে তাদের ধর্ম জয়েন করলে, সেজন্য একটা সিম্বল লাগবে, এবং সেই জন্যই এই এমব্লেম গুলো বা সিম্বল গুলো শুরু হয়েছে। ঠিক আছে, কল্যাণী কোনো ডাউট আছে? ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে মুভ করছি। কি সাউন্ড হচ্ছে? আচ্ছা, আচ্ছা নেক্সট স্লাইডে যাচ্ছি। বর্ধমান মহাবীর, ওই যে 24 তীর্থঙ্কর এবং লাস্ট তীর্থঙ্কর যিনি জৈনিজমকে সব থেকে পপুলার স্তরে নিয়ে গেছিল, তাকে নিয়েই আজকে আমরা পুরো ডিটেলটা পড়বো। এবং এনার সঙ্গে কিন্তু গৌতম বুদ্ধের তুলনা করা হয়। কেন না, ইনি গৌতম বুদ্ধ, কয়েকটা নাম আছে, একটা হচ্ছে গৌতম বুদ্ধ, একটা হচ্ছে মহাবীর, একটা হচ্ছে বিম্বিসার, আরেকটা হচ্ছে প্রসেনজিৎ। এই চারটে নাম কেন ইম্পর্টেন্ট? একটা কোয়েশ্চেন খুব দেওয়া হয় বিসিএস প্রিলিমসে এবং মেন্সে তো দেওয়াই হয়, যে হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হুম, বলে চারটে অপশন দেওয়া থাকে, এর মধ্যে এই চারটে নাম পাবেনই পাবেন। কেন না, বুদ্ধ, মহাবীর, বিম্বিসার হচ্ছে মহাজনপদের মগধের প্রথম রাজা আর কি, ঠিক আছে, মগধ এম্পায়ারের প্রতিষ্ঠাতা বিম্বিসার। এবার বুদ্ধ, মহাবীর, বিম্বিসার এবং প্রসেনজিৎ, প্রসেনজিৎ ওই ওই তখনকারই একটা রিজিওনাল ইম্পর্টেন্ট রাজা ছিলেন। এনারা চারজন কিন্তু একই সময়কাল, একই সমসাময়িক নয়। এবং এই কোয়েশ্চেনটা অনেকবার আমরা দেখতে পেয়েছি, হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ মহাবীর, হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ বুদ্ধা, তখন বলতে হবে বিম্বিসার, বিম্বিসারের নাম থাকে। আবার অনেক সময় বলে হু ওয়াজ নট দ্য কন্টেম্পোরারি অফ দ্য আদার, বলে এই তিনটে নাম দেওয়া থাকলো, একটা অন্য নাম দিয়ে দিল, তখন ওই অন্য নামটা অপশন হবে। মানে মোটামুটি এই চারটে নাম একসঙ্গে, এবং এই চারজন কিন্তু কন্টেম্পোরারি হিসেবে দেখা হতো, এই চারজনকে কন্টেম্পোরারি হিসেবে দেখা হতো। এবং এই রেসপেক্টে এই ফ্যাক্টটা মনে রাখবেন, এই রেসপেক্টে অনেক কোয়েশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, চারটে নাম কি কি? বুদ্ধ, মহাবীর, বিম্বিসার, প্রসেনজিৎ, এরা সবাই একই এবং সমকালীন ব্যক্তি যারা আবির্ভূত হয়েছিল। আচ্ছা, মহাবীরকে নিয়ে পড়ি এবার। ওনার জন্ম কোথায়? প্রথমে আমরা আগেই বললাম যে 23rd যিনি পার্শ্বনাথ, ওনার জন্ম কোথায়? বেনারস। ঠিক আছে, এই একটা ইনফরমেশনই ওনার জন্য যথেষ্ট। তারপরে কি 24তম যিনি, তার জন্ম কোথায়? কুন্দগ্রাম ইন দ্য ডিস্ট্রিক্ট মুজাফফরপুর, বিহার, ইন 599 বিসি। এটা ইম্পর্টেন্ট, 599। এবং জায়গাটা কোথায়? কুন্দগ্রাম, মুজাফফরপুর ডিস্ট্রিক্ট, বিহারে। জায়গাটাও মনে রাখতে হবে, জায়গার নামটা দিয়ে অনেক কোয়েশ্চেন আসে। কুন্দগ্রাম, কুন্দগ্রাম ও মুজাফফরপুর, বিহার, 590। ঠিক আছে, ওনার বাবার নাম কি ছিল? সিদ্ধার্থ। ঠিক আছে, হেড অফ জ্ঞানত্রিকা ক্লান। জ্ঞানত্রিকা ক্ল্যানটা দিয়েও কোশ্চেন আছে, জ্ঞানত্রিকা ক্ল্যান, বাবার নামটা আসে বা না আসে, জ্ঞানত্রিকা ক্ল্যান উনি কোন ক্ল্যানের সদস্য ছিলেন? জ্ঞানত্রিকা ক্ল্যান, এটা আসে। এবং ওনার মা ছিলেন ত্রিশলা, সিস্টার অফ লিচ্ছবি। লিচ্ছবিদের মেয়ে ছিলেন উনি, মানে ওনার মা বাবারই ছিল লিচ্ছবি। লিচ্ছবি চেতাক ও বৈশালী। ঠিক আছে, লিচ্ছবিদের তখনকার দিনে ইম্পর্টেন্স কি ছিল? লিচ্ছবি, ভাজ্জি, এদের ইম্পর্টেন্স কি ছিল? তৎকালীন মহাজনপদের মধ্যে এরা হচ্ছে ডেমোক্রেসি ছিল। লিচ্ছবি প্রিন্সরা ডেমোক্রেটিক ছিল, ডেমোক্রেসির মাধ্যমে তাদের সরকার নির্বাচন হতো, সেজন্য লিচ্ছবি প্রিন্স নামটা খুব শোনা আর কি, অনেক জায়গায় দেখা যায় ওই সময়। ওনার মা সেই বংশের মেয়ে ছিলেন। ঠিক আছে, তারপরে মহাবীর ওয়াজ রিলেটেড টু বিম্বিসার, যেটা বললাম। ঠিক আছে, এটা ভীষণ ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। এই কোশ্চেনটাই আসে, হু ওয়াজ কন্টেম্পোরারি অফ মহাবীর, তখন উত্তর হবে বিম্বিসার। তারপরে ম্যারিড টু যশোদা and had a daughter named প্রিয়দর্শনা, whose husband জামালি became his first disciple। মানে মহাবীর, বর্ধমান মহাবীরের বিবাহ হয়েছিল কার সাথে? ওনার ওয়াইফের নাম ছিল যশোদা। ঠিক আছে, এবং ওনার পরবর্তীকালে একটা মেয়ে হন। ঠিক আছে, প্রিয়দর্শনা। এবং ওই মানে ওই প্রিয়দর্শনার যে হাজবেন্ড ছিলেন জামালি, এটাই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, জামালি বর্ধমান মহাবীরের প্রথম শিষ্য হন। ঠিক আছে, মানে উনি প্রথম যে কিনা হিন্দুইজম ছেড়ে জৈনিজমে জয়েন করেন, কে সেটা? ওনার নিজের জামাই। এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আরেকবার রিভাইজ করছি। কয়েকটা ওয়ান লাইন কোয়েশ্চেন, বোঝাবার মতো তেমন কিছু নেই। কুন্দগ্রাম কোথায়? মুজফ্ফরপুর, বিহার, 599 বিসি। ঠিক আছে, ওনার বাবার নাম কি ছিল? সিদ্ধার্থ। জ্ঞানত্রিকা ক্ল্যানটা ইম্পর্টেন্ট, জ্ঞানত্রিকা ক্ল্যান।
ওনার মার নাম ছিল ত্রিশালা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু লিচ্ছবি প্রিন্সের সঙ্গে ওনার কানেকশন ছিল, এটা ইম্পর্টেন্ট। জৈনিজমের মানে বর্ধমান মহাবীরের কানেকশন কোথায় কোথায় ছিল, একটা হচ্ছে যান্ত্রিকা ক্ল্যান, একটা হচ্ছে লিচ্ছবি প্রিন্স, ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে। আর তারপরে বিম্বিসার এবং মহাবীর, বুদ্ধ, প্রসেনজিৎ, এই নামগুলো থাকবে সাথে। হ্যাঁ, এবং ওনার জামাই নাম জামালি, মানে ওনার ওয়াইফের নাম যশোদা, মেয়ের নাম প্রিয়দর্শনা, এবং জামাইয়ের নাম জামালি। উনি ওনার ডিসিপ্লিন ছিলেন, ফার্স্ট শিষ্য ছিলেন, এবং এই নামটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। অনেক সময় দেয় হু ওয়াজ হিজ ফার্স্ট ডিসিপ্লিন, বর্তমান মহাবীরের প্রথম শিষ্য কে ছিল, তা না, তখন আনসার হবে জামালি। ঠিক আছে, কোনো ডাউট আছে এই স্লাইডে? মালদা, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, কল্যাণী, কোনো ডাউট নেই তো? ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। At 30, after the death of his parents, he became an ascetic. ঠিক আছে, উনি 30 বছর অব্দি ক্ষত্রিয় ধর্মের সদস্য ছিলেন, মানে হিন্দু ধর্মের এবং ক্ষত্রিয়, মানে ওই রাজা ছিলেন আর কি, রাজার বংশধর উনি, কিন্তু ওর নিজের সংসারে নিজের ধর্মে ছিলেন আপ টু 30 ইয়ার্স। ঠিক আছে, 30 বছরের পর ওনার কি হলো, ওনার বাবা মা যখন মারা গেলেন তারপরেই উনি কিন্তু সন্ন্যাস গ্রহণ করলেন এবং জৈন ধর্মে আকৃষ্ট হলেন। ঠিক আছে, ইন দ্য 13th year of his asceticism, on the 10th of Vaishak, outside the town of Jimpika Gram, he attended supreme knowledge কৈবল্য। মানে প্রথমে বলতে হবে ওনার যখন 30 বছর বয়স, 1 থেকে 30 বছর অব্দি উনি ক্ষত্রিয় ছিলেন, কোনো সমস্যা নেই। তারপরে কি হলো, উনি 30 বছরে সন্ন্যাসী হলেন, 30 বছরে, সেখান থেকে আরো 13 বছর পর, মানে 43 বছর বয়সে, ঠিক আছে, when he was 43, 43 বছর বয়সে উনি কি হলেন, উনি কৈবল্য লাভ করলেন। কৈবল্য মানে ওই যে সেই গৌতম বুদ্ধ কি লাভ করেছিলেন বোধগয়া বসে, ওই যে সুপ্রিম নলেজ, মানে এই যে সাধনা করার যে আসল উদ্দেশ্যটা, সেইটা উনি লাভ করেছিলেন, সুপ্রিম নলেজ বা কৈবল্য উনি লাভ করেছিলেন 43 বছর বয়সে, at the 13th year of his existence। ঠিক আছে, ডেটটা কবে ছিল, ডেটটা হচ্ছে 10ই বৈশাখ, বাংলা মাস করলে 10ই বৈশাখ, ইন্ডিয়ান ক্যালেন্ডার ওয়াইজ 10ই বৈশাখ ওনার যখন 43 বছর বয়স, উনি কৈবল্য লাভ করেছিলেন। কোথায়, জায়গাটা হচ্ছে জিম্পিকা গ্রাম। ঠিক আছে, জিম্পিকা গ্রাম জায়গাটার নামটা মনে রাখতে হবে, কোশ্চেনে কিন্তু আসে। জিম্পিকা গ্রামে বসে উনি 43 বছর বয়সে 10ই বৈশাখে কৈবল্য লাভ করেছিলেন। পুরো ডিটেলটা, গৌতম বুদ্ধ কোথায় বোধগয়া, বোধগয়া জায়গাটার নাম বোধগয়া, বোধিটির নিচে উনি কিন্তু সুপ্রিম নলেজ অ্যাকোয়ার করেছেন। ঠিক আছে, আর এখানে মহাবীর জৈনর ক্ষেত্রে ওটা হবে কৈবল্য, তো জেন্টসরা কি বলে, জেন্টসরা কৈবল্য বলে ওই জিনিসটা। এবং ওটা কবে হয়েছিল, 13th ইয়ার অফিস আসতে, মানে 43 বছর বয়সে। ঠিক আছে, নেক্সট, from now on he was called Joino or Jitendriya, and Mahavir and his followers were named Jains। ঠিক আছে, এর আগে কিন্তু, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে জৈনিজমের নাম কবে থেকে জৈনিজম হলো, ফ্রম দ্য 24th তীর্থঙ্কর। বর্ধমান মহাবীর যখন কৈবল্য লাভ করলেন, তারপর থেকে কিন্তু জৈন ধর্ম তার নাম পেল, তার আগে অন্য কোনো নামে হয়তো ডাকা হতো, সেটা আমাদের হিস্ট্রিতে অ্যাকাউন্টেড নয়, তখনও যেহেতু প্রচারটা পাইনি। আমি আগেই বললাম যে জৈনিজমকে পপুলারাইজ করেন কিন্তু 24th তীর্থঙ্কর বর্ধমান মহাবীর, এবং উনি নামকরণও করেন। এবং নামকরণ কিভাবে হয়, ওনার কৈবল্য লাভের পর জৈনদেরকে জৈন বলা হতো বা জিতেন্দ্রীয় বলা হতো, এবং তাদের ফলোয়ার যারা ছিল, তার প্রথম ফলোয়ারকে, প্রথম শিষ্যকে তার জামাই, ঠিক আছে, তাদের ফলোয়ারদেরকে বলা হতো জেন্টস। এবং তারপর থেকে আজ অবধি জৈনিজমে ফলোয়াররা, এই যে যারা যারা জৈন ধর্মের অন্তর্গত, ঠিক আছে, তাদের সবাইকে জেন্টস বলে, তারা সবাই এই ধর্মের ফলোয়ার। ঠিক আছে, আস্তে আস্তে এটা কি একটা সিস্টেম থেকে, একটা বিরোধী শক্তি থেকে একটা ধর্মে পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, একটা বিরোধী শক্তি, একটা এক থেকে ফার্স্ট তীর্থঙ্কর টু 23rd তীর্থঙ্কর, এটা কি ছিল, একটা বিরোধী শক্তি হিসেবে তারা হিন্দুত্ববাদের বিরোধিতা করত। তারপরে 24তম তীর্থঙ্কর বা মহাবীর, উনি এসে কি করলেন, এটা একটা ধর্মে পরিবর্তিত করলেন, এবং ওটার নাম হলো জৈন, মানে জৈনিজম। ঠিক আছে, এবং ওর ফলোয়ারদেরকে বলা হলো জৈনস। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই। জায়গাটার নাম মনে রাখতে হবে, 43 বছর বয়সে
10ই বৈশাখ জিম্পিকা গ্রামে উনি কৈবল্য লাভ করেছেন। ঠিক আছে, মালদা, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, কল্যাণী। কোনো ডাউট আছে? কল্যাণী অনেকজন আছে, কোনো ডাউট আছে? বাঁকুড়া কোনো ডাউট আছে? ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। He also got the title of Arihant, that is worthy. বর্ধমান মহাবীরকে একটা টাইটেল দেওয়া হয়, কি টাইটেল না আরিহান্ত। আরিহান্ত কিন্তু আমাদের খুব চেনা নাম, আরিহান্ত পাবলিকেশন, অনেক বই টই আছে। তো সেখান থেকে আরিহান্ত মানে কি, আরিহান্ত কথার আক্ষরিক অর্থ হচ্ছে সুপ্রিম নলেজ, মানে কৈবল্য যেটা, সেটাই কৈবল্য লাভ যিনি করেন জৈন ধর্ম অনুযায়ী তাকে আরিহান্ত বলা হয়। এবং মানে ওই আর কি ওয়ার্দি মানে যে যোগ্য, ঠিক আছে, যে যোগ্যতম, যে আরিহান্ত সেই কৈবল্য লাভ করে, সেই সুপ্রিম নলেজ লাভ করে। আরিহান্তরাই সুপ্রিম নলেজ লাভ করে। আরিহান্ত মিন্স ওয়ার্দি। At the age of 72, 72 বছর বয়সে, he attend death at পাওয়া, জায়গাটার নাম হচ্ছে পাওয়া, বা কোনো কোনো বইতে এটা পাওয়া পুরীও লেখা থাকে, এবং কোয়েশ্চেন পেপারে অনেক সময় পাওয়া পুরী বা পাওয়া দুটো একই জায়গা। At the age of 72 উনি মারা যান, জায়গাটার নাম হচ্ছে পাওয়াপুরি, কোথায়, পাটনার কাছে, 527 বিসি। তাহলে ওনার জন্ম তারিখ এবং মানে জন্মসাল এবং মৃত্যুর সাল, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। অনেকবার অনেক মানে এসএসসি, সিজিএল, ঠিক আছে, তারপরে রেলওয়েজ, সব জায়গায় কোশ্চেন এসেছে যে বর্ধমান মহাবীর কোন মানে পুরো স্ল্যাবটা দিয়ে দিয়েছে, জন্মটুকু মৃত্যু স্ল্যাবটা দিয়ে কোশ্চেন আসছে। ঠিক আছে, জায়গাটার নাম মনে রাখতে হবে পাওয়াপুরি, এটা ম্যাচ দ্য ফলোইং আসে। এইসব এই ছোট ছোট ইনফরমেশন গুলো কোথায় আসে, ম্যাচ দ্য ফলোইং আসে, এবং বিসিএস প্রিলিমস খুবই কমন। এই ম্যাচ করার সময় কিন্তু এই ইনফরমেশন গুলো লাগে। পাওয়াপুরি নিয়ার পাটনা ইন 527 BC। ঠিক আছে, ইন জৈনিজম three ratna are given and they are called the way to nirvana. নির্বাণা মানে কি, আলটিমেট সালভেশন। ঠিক আছে, নির্বাণা কথাটার ইংলিশ মানে হচ্ছে আলটিমেট সালভেশন। এই যে ত্রিরত্ন বলে একটা জিনিস আছে, আমরা নেক্সট স্লাইডে পড়বো। ত্রিরত্নর মাধ্যমে কি হয়, নির্বাণা বা আলটিমেট মুক্তি পাওয়া যায়। আমাদের হিন্দু ধর্মে যেটাকে মুক্তি লাভ বলে। ঠিক আছে, মুক্তি লাভ করে যাওয়া। শেষ জন্ম হচ্ছে গোজন্ম। হ্যাঁ, গরু হয়ে জন্মানোর পর আর কারোর সেকেন্ড আর জন্ম হয় না, সবাই মুক্তি লাভ করে যায়। এটা মুক্তির কথা মোটামুটি সব ধর্মই বলে। তো জৈনিজম যে মুক্তির কথা বলে সেটার নাম হচ্ছে, কিওয়ার্ডটা হচ্ছে নির্বাণা বা আলটিমেট সালভেশন। এরপরে তার আর জন্ম হবে না, তার সব ডিডস সব ডান। ঠিক আছে, এবং সেটা কিভাবে হবে, যদি কোনো মানুষ যদি আর জন্মাতে না চায়, জন্ম যেহেতু খুব কষ্টে, সেই জন্য কেউ যদি চায়, এটা বর্তমান মহাবীর মনে করতেন, কেউ যদি চায় যে সে আর জন্মাতে চায় না, ঠিক আছে, এটাই যেন তার শেষ জন্ম হয়, তাহলে তাকে ত্রিরত্না পলিসি ফলো করতে হবে। ত্রিরত্নার মধ্যে 3টে কাজ আছে। ঠিক আছে, যেটা আমরা নেক্সট স্লাইডে পড়বো। ঠিক আছে, ত্রিরত্না, তারপরে অনেক কিছু আছে, 3টে রুল আছে, 4টে রুল আছে, 5টা রুল আছে, জৈনিজম অনেকগুলো রুল আছে। তো আমাদের ত্রিরত্না ফলো করলে কি হবে, আলটিমেট সালভেশন হয়ে যাবে। আলটিমেট সালভেশন ত্রিরত্না কি কি, রাইট ফেথ, রাইট নলেজ আর রাইট কন্ডাক্ট। এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কটা স্টার দিতে বললে কম হবে আমি জানি না, মোটামুটি বিসিএস প্রিলিমসে প্রত্যেকবার একবার করে দেয়। ঠিক আছে, ত্রিরত্নায় কি কি আছে, রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট, একটা শর্ট ফর্ম আবিষ্কার করেছি, এটা আমি নিজে করেছি নিজের মনে রাখার জন্য, যে অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে কনফিউজ হয়ে যাতে না যান সেই জন্য। কেএফসি, কেএফসি মানে কি, নলেজ, কে ফর নলেজ, এফ ফর ফেথ, সি ফর কন্ডাক্ট। ঠিক আছে, কেএফসি ফর্মুলাটা মনে রাখবেন, কেএফসি থাকলে নলেজ, ফেথ, কন্ডাক্ট, এই 3টে থেকে বাকি যেটা থাকবে ম্যাক্সিমাম 4th অপশন থাকে রাইট ডিজায়ার, ওটা বাদ পড়ে যাবে। মানে এই কোয়েশ্চেনটা এত ইম্পর্টেন্ট যে এটা এইভাবে মনে রাখবেন যে ত্রিরত্না কি কি, রাইট নলেজ কে, রাইট ফেথ এফ, আর রাইট কন্ডাক্ট সি। ঠিক আছে, এই কেএফসি রুলটা দিয়ে রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট, এই 3টে হচ্ছে কি বলে, এটাকে ত্রিরত্ন বলে। ত্রিরত্ন কেউ যদি অ্যাটেন্ড করে নেয়, তাহলে অ্যাকর্ডিং টু বর্তমান মহাবীর সে আর জন্মগ্রহণ করবে, দ্যাট উইল বি হিজ লাস্ট লাইফ। তারপরে তার মুক্তি হয়ে যাবে বা নির্বাণা হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার স্লাইডটাকে রিভাইজ করছি। উনি কৈবল্য লাভ করেছিলেন
মহাবীর জৈন, সেই জন্য তাকে কি বলা হতো, আরিহান্ত বলা হতো। এবং উনি ওনার শিষ্যদেরকে বলতেন যারা যারা জৈনিজমে রয়েছেন তারা যদি কৈবল্য লাভ করতে চায় এবং করে, তাহলে তাদেরকে আরিহান্ত বলা হতো। আরিহান্ত মানে ওয়ার্ডি বা যোগ্যতম। ঠিক আছে। উনি মারা গেছিলেন কবে? পাওয়াতে। কোথায়? পাওয়াতে 527 BC ডেটটা। এবং উনি বলতেন মারা যাওয়ার আগেও, মানে মারা যাওয়ার পরে ওনার মেন যেই টিচিংসটা ছিল, যেটার জন্য জৈনিজম এত পপুলার হয়, সেটা হচ্ছে ত্রিরত্না। ত্রিরত্নার মাধ্যমে কেউ নির্বাণা অ্যাটেন্ড করতে পারে। ত্রিরত্নার মধ্যে কি কি আছে? রাইট নলেজ, রাইট ফেথ এবং রাইট কথা। ঠিক আছে। কারো কোনো ডাউট আছে? মালদা, আসানসোল, বাঁকুড়া, শিলিগুড়ি, কল্যাণী, কোনো ডাউট আছে? ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি।